হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ডিফারেন্ট টাইপস অফ ক্লাসিফিকেশন দেখব। তো ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে প্রথমত আমরা আসলে পাঁচটা মেইন ক্যাটাগরিতে ভাগ করি। সেখানে হচ্ছে যে আমাদের ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল, পরে আমাদের থাকে হচ্ছে যে প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল, ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, ডিফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল এবং সবার শেষে হচ্ছে ফেরিম্যাগনেটিক ম্যাটেরিয়াল। এটা হচ্ছে পাঁচটা বেসিক ক্যাটাগরি। আজকে আমরা যেটা দেখবো এই যে পাঁচটা ক্যাটাগরির ম্যাটেরিয়াল, ম্যাগনেটিক ম্যাটেরিয়াল গুলার বিহেভিয়ার কেমন বা সেগুলা কি ধরনের প্রপার্টি শো করে সেটা আমরা দেখবো। আমাদের প্রথম যেটা সেটা হচ্ছে যে ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল। তো ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল হচ্ছে সেই সকল ম্যাটেরিয়াল যাদের ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি যেটা এক্সএম, যেটা সেই এক্সএমটা হচ্ছে যে অনেক লো, প্লাস হচ্ছে যে সেটা হচ্ছে নেগেটিভ। তো আমাদের আজকের কথা, আমাদের এই ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটির কথাটা টার্মটা অনেকবার আসবে, সো আমি এখানে একটু জাস্ট ক্ল্যারিফাই করি জিনিসটা আসলে কি। মনে করেন একটা লোহা আছে, লোহার টুকরা, আপনি এই লোহার টুকরার পাশে একটা একটা চুম্বক নিয়ে আসলেন নর্থ সাউথে। কোশ্চেন হচ্ছে এই চুম্বকের কারণে এর উপর একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। আমরা দেখে আসছি যে মনে করেন একটা মানে চুম্বকের কাছে আপনি একটা প্যারেক রেখে দিলেন। তো যেটা হয় কি অনেক ক্ষেত্রে দেখা যায় এই চুম্বকের সাথে যে প্যারেকটা, সে প্যারেকটা কিন্তু আরেকটা প্যারেককে আকর্ষণ করতে পারে, রাইট? মানে তার ভিতরে একটা চুম্বকত্ব তৈরি হয়। তো আমরা যখন আমরা ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি বলি তখন সেটা এটা বোঝায় যে কোনো একটা ম্যাটেরিয়াল, তাকে যদি আমি কোনো একটা পার্মানেন্ট ম্যাগনেটের আশেপাশে রাখি বা কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের আশেপাশে রাখি, সেটা কি পরিমাণ চুম্বকত্ব লাভ করে। অর্থাৎ আপনার কাছে একটা চুম্বক অলরেডি আছে অথবা একটা ইলেকট্রোম্যাগনেট অলরেডি আছে, মানে আপনি অন্য কোনো একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল তার আশেপাশে রাখলেন। এই রাখার কারণে সেটা কত দ্রুত বা কত অ্যামপ্লিটিউডে আসলে সেটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মতো বিহেভ করবে, সহজ হিসাব তার ভিতর কি পরিমাণ ম্যাগনেটিক প্রপার্টি আবিষ্ট হবে। ঠিক আছে, এটা হচ্ছে তার সাসেপ্টিবিলিটি দিয়ে বোঝায়। তো সাসেপ্টিবিলিটি যদি এক্সএম, যদি আমি যদি রেঞ্জটা চিন্তা করি, যদি সেটা নেগেটিভ হয়, তার মানে বোঝাচ্ছে যে আমি যদি এই ম্যাটেরিয়ালটাকে কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের আশেপাশে রাখি, সে কোনো কোনো ম্যাগনেটিক প্রপার্টি শো করবে না। কিন্তু যদি সেটা পজিটিভ হয়, তার মানে তার ভিতরে আসলে এই ম্যাগনেটিক প্রপার্টি শো করার কিন্তু পসিবিলিটি আছে। সেটা যদি অনেক বেশি অনেক বেশি পজিটিভ হয়, ভেরি ভেরি হাই পজিটিভ, তার মানে হচ্ছে কি সেটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মতো বিহেভ করার যে পসিবিলিটি সেটা খুবই বেশি, বা সেটা খুব দ্রুত ম্যাগনেটিক ম্যাটেরিয়াল মতো বিহেভ করবে। আর যদি সেটা খুবই 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 নেগেটিভ হয়, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কিন্তু সে অনেক কম ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মতো বিহেভ করবে। ঠিক আছে, সো আমরা যদি যখন ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল কথা বলি, একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল হচ্ছে যে সিলিকন ক্রিস্টাল। তো সিলিকন ক্রিস্টাল দেখা যায় যে সিলিকন ক্রিস্টালের যে এক্সএম এর যে ভ্যালুটা সেটা অনেক কম থাকে, লাইক অ্যারাউন্ড 5 × 10⁻⁶ এরকম প্রপার্টি থাকে। তো এই যে ডায়ামেট্রিক ম্যাটেরিয়ালটা নেগেটিভ, এবং দেখেন এটা 10⁻⁶ মানে কি অনেক ছোট, কিন্তু মানে এটা যদি আপনার জিরো হয় তার মানে এটা অনেক অনেক বাম। তার মানে এটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ভিতর যদি রাখি, এটা আসলে ম্যাগনেটিক প্রপার্টি শো করবেন। তো আসলে ঘটনাটা কি হয়, এইটাই মনে করেন সে আমার সিলিকন ক্রিস্টালটা এই পার্টটা, আর এটা মনে করেন আমার একটা পার্মানেন্ট ম্যাগনেট। ঠিক আছে, তো এখন যেটা হয় যে কি আমরা জানি পার্মানেন্ট ম্যাগনেট কি হয়, নর্থ পোল থেকে আসলে ইলেকট্রিক ফিল্ড বের, ম্যাগনেটিক ফিল্ড ফ্লাক্স বের হয়। এটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স গুলা ডিরেকশন দিয়ে দেখাচ্ছে। তো আপনারা জানেন আমাদের একটা সূত্র আছে যে ম্যাগনেটিক ফিল্ড সমান হচ্ছে B = μ0H। অর্থাৎ কোনো একটা পার্মানেন্ট ম্যাগনেট বা কোনো একটা ইলেকট্রোম্যাগনেট থেকে যে পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, এটাকে আমরা বলি ম্যাগনেটিক ফিল্ড। সেই ফিল্ড লেভেলটা হচ্ছে বি, এবং এই ম্যাগনেটিক ফিল্ডের কারণে কিন্তু আমার এই ম্যাটেরিয়ালের উপরে একটা কিন্তু ম্যাগনেটাইজেশন ভেক্টর তৈরি হচ্ছে এম। এটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট। তো এখানে দেখেন আমি যদি আপনাদেরকে জাস্ট একটা সুন্দর একটা জায়গা হাইলাইট করি, সেটা হচ্ছে এই যে ফিল্ডগুলো তৈরি হচ্ছে, এই ফিল্ডগুলো দেখেন ডিরেকশনটা কোন দিকে, এটা হচ্ছে তার ফিল্ড ডিরেকশন, রাইট? আর এই যে ম্যাটেরিয়াল, যেটা এই ম্যাটেরিয়ালের ভিতর যে ম্যাগনেটাইজেশন তৈরি হচ্ছে যে এম, যেটা সেটার ডিরেকশন কোথায়, সেটার ডিরেকশন কিন্তু উল্টা দিকে। অর্থাৎ যে ঘটনাটা ঘটতেছে যে এই সকল ম্যাটেরিয়াল কি হবে, যে যখনই এদেরকে আমি কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডে রাখবো, এখানে ফ্লাক্স কি অনেক বেশি, এখানে ফ্লাক্স অনেক কম। তো যেটা হবে যে ফ্লাক্স বেশি মানে হচ্ছে অনেক হাই ফোর্সে কিন্তু এখানে আসলে এদিকে ফিল্ড যাচ্ছে,
আর এটা যেহেতু একটি ম্যাটেরিয়াল, সেই ম্যাটেরিয়ালের যে তৈরি হচ্ছে সেটা কিন্তু অনেক লো ফোর্স। তো আলটিমেটলি দেখা যাবে সে কিন্তু হাই ফোর্সের দিকে, অর্থাৎ যেদিকে আসলে তার ফ্লাক্স যেদিকে কম, এদিকে বেশি এদিকে কম, সো সেই দিকে কিন্তু সে একটা ফোর্স ফিল করবে। তো ওইটা এখানে বলা আছে যে আমাদের যখন কোন একটা ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে আমরা যখন একটা নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের ভিতর রাখি, তখন যেটা হয় যে নন ইউনিফর্ম মানে কি, যেখানে একদিকে ম্যাগনেটিক ফিল্ড বেশি একদিকে কম, সেটা দেখা যায় যেদিকে ম্যাগনেটিক ফিল্ডটা কম সেদিকে কিন্তু সে একটা বল অনুভব করবে। অর্থাৎ আপনি যদি এটা একটা পার্মানেন্ট ম্যাগনেট হয়, তার আশেপাশে যদি কোনো একটা ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে রাখেন, তাহলে যেটা হবে সে নিজে নিজে দূরে সরে যাবে। এখন কোশ্চেন হচ্ছে যে আমি একটা নর্থ পোল সাউথ পোলকে রাখলাম, রাখার সাথে সাথে এখানে মনে করেন আমি একটা ম্যাটেরিয়াল রাখলাম এম। তো দেখা গেল যে আমি এটা রাখার কারণে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা সরে গেল। তখন বলতে পারেন যে তাহলে তো এটা চুম্বকত্ব দেখাচ্ছে। না, কারণ কি, চুম্বকত্ব মানে কি, চুম্বকত্ব মানে সে আসলে সাউথ পোল অথবা নর্থ পোল, এইটার যে কোনো একটার সাথে কিন্তু সে আসলে আকর্ষণ বিকর্ষণ দেখাবে। তো সেই আকর্ষণ বিকর্ষণ হচ্ছে যে পোলের উপর নির্ভর করে চুম্বকের ক্ষেত্রে। কিন্তু এই আকর্ষণ বিকর্ষণ হচ্ছে এটা ফিল্ডের ক্ষেত্রে, এখানে চুম্বকত্বের কিছু নেই, এখানে জাস্ট দেখাচ্ছে যে এখানে ফিল্ড কম, সেই দিকে সে জাস্ট মুভ করবে, একটা ফোর্সে চলে যাবে। সেটাই হচ্ছে এখানকার রিফেল, ঠিক আছে, কিন্তু এটা ডিরেক্ট ম্যাগনেটিক প্রপার্টি না। তো তাহলে আমি যদি একটু রিক্যাপ করি, ডাইম্যাগনেটিক মেটেরিয়াল হচ্ছে সেই সকল মেটেরিয়াল যাদের ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটিটা অনেক কম এবং সেটা নেগেটিভ। এবং দেখা যায় এদিকে যদি আমি কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডে রাখি, তাহলে এরা, যে ম্যাগনেটিক ফিল্ড যেদিকে কম, অর্থাৎ যেদিকে ম্যাগনেটটা আছে তার অপোজিট দিকে সে আসলে একটু সরে যায়। এবং এখানে ম্যাটেরিয়ালের ভিতর যে ম্যাগনেটাইজেশন তৈরি হয় এম, সেটা, যেটা আমার ইলেকট্রোম্যাগনেট বা পার্মানেন্ট ম্যাগনেট যেটা আছে বি, সেটা তার অপোজিট হয়। এরপর আমাদের যেটা আছে 2 নাম্বার, সেটা হচ্ছে যে প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল। তো তার আগে একটা জিনিস বলি যে এই যে আপনার ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল দেখছেন যে, সরি, এই ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা আসলে বেসিক্যালি যে আমাদের কোভ্যালেন্ট বন্ড যেগুলা, ধরেন যে সকল অ্যাটমিক বন্ড কোভ্যালেন্ট টাইপ বা আয়নিক টাইপ, সেই সকল জিনিস কিন্তু এই ধরনের ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল প্রপার্টি দেখায়। তো আপনাদের, যদি আপনারা অ্যাসো কাসেপের বইতে আসেন, অ্যাসো কাসেপের বইতে আপনাদের এই চ্যাপ্টারের একটা টেবল আছে, সেটা হচ্ছে যে ক্লাসিফিকেশন অফ ম্যাটেরিয়ালস। ওইখানে যদি আপনারা যান, ওইখানে আপনার ডিফারেন্ট টাইপস অফ ম্যাটেরিয়ালস এর যে টাইপ সেটা, তারপর হচ্ছে তার যে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি ভ্যালু, সাসেপ্টিবিলিটির সাথে টেম্পারেচার আসলে ডিপেন্ড করে। আমরা যদি টেম্পারেচার অনেক কমাই, অনেক বাড়াই, তাহলে দেখা যায় সাসেপ্টিবিলিটি কমে যায়। তো সেটা আমি আলোচনা করব, সেটার রিলেশন দেওয়া আছে, এবং কি ধরনের ম্যাটেরিয়াল এই জিনিস এই টাইপ ম্যাগনেটিক প্রপার্টি শো করে সেটাও কিন্তু দেওয়া আছে, আপনারা এটা একটু দেখে নিন। আচ্ছা, এখন আমরা যদি আসি যে আচ্ছা, ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল আমি বললাম যে একটু আগে, যে এদের সাবম্যাগনেটিক সাসেপ্টিবিলিটিটা কি, অনেক কম এবং ছোট, রাইট? কিন্তু কিছু কিছু ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল দেখা যায় যাদের সাসেপ্টিবিলিটি ডিরেক্ট -1। তো আমরা এগুলা নর্মাল রেঞ্জটা হচ্ছে যে আমাদের -1 থেকে 1, ঠিক আছে। -1 থেকে 1 কেন, যে এটা হচ্ছে আমাদের -1 মানে হচ্ছে এটা টোটালি, মানে এটা কোনো ম্যাগনেটিক প্রপার্টি শো করবে না, আর 1 মানে এটা খুবই মানে পারফেক্ট ম্যাগনেটিক ম্যাটেরিয়াল শো করবে, ঠিক আছে। তো এক্সামিক্যাল -1 এই যে প্রপার্টিটা, এই ধরনের ডায়াম্যাগনেটিক গুলো নর্মালি সুপার কন্ডাক্টর হয়। অর্থাৎ আমরা যখন আমরা সুপার কন্ডাক্টিভিটি পড়বো, তখন আমরা দেখবো যে সুপার কন্ডাক্টর ম্যাটেরিয়াল থাকে, যে ম্যাটেরিয়াল গুলো আসলে ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল শো করে এবং যাদের এক্সামের ভ্যালুটা হচ্ছে -1। আচ্ছা, আমরা যদি নেক্সটে যাই, প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল। তো এইটা হচ্ছে সে সকল ম্যাটেরিয়াল যাদের এক্সামের যে ভ্যালুটা সেটা হচ্ছে যে পজিটিভ বাট স্মল, মানে অল্প পজিটিভ দেখায়। যেমন আমি যদি একটা প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালের কথা বলি, যেমন অক্সিজেন গ্যাসের কথা চিন্তা করতে পারেন। অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এক্সএম এর যে ভ্যালুটা, সেটা হচ্ছে অ্যারাউন্ড 2 থাকে, 2 × 10⁻⁶, এরকম ভ্যালু থাকে। তার মানে এটা পজিটিভ বাট ছোট, ঠিক আছে। তো এই ধরনের ম্যাটেরিয়াল, যেমন এখানে অক্সিজেনের ম্যাটেরিয়াল দেওয়া আছে, যেমন এখানে অ্যাটম গুলা কথা চিন্তা করেন, যে প্রত্যেকটা অ্যাটম দেখা যাচ্ছে তার একটা ম্যাগনেটিক ফিল্ড আছে পার্সোনাল, ঠিক আছে, বা ম্যাগনেটিক ডাইপোল বলতে পারেন, মিউ এবি। কিন্তু দেখা যাচ্ছে যে এরা যদিও এদের পার্মানেন্ট একটা ম্যাগনেটিক ডাইপোল আছে, কিন্তু বা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট আছে, কিন্তু দেখা যাচ্ছে এক একটা এক এক দিকে হওয়ার কারণে এদের যে মানে টোটাল নেট যে ম্যাগনেটিক ভ্যালু এম, সেটা হচ্ছে 0। তো আমরা যখন এই ধরনের ম্যাটেরিয়ালকে কোনো একটা ফিল্ডে রাখি, অর্থাৎ আমরা যদি এখানে বাইরে থেকে কোনো একটা পার্মানেন্ট ম্যাগনেট রাখি, যে এখানে নর্থ সাউথ পোল নর্থ পোল যদি চিন্তা করেন, এদিকে ফিল্ড যাচ্ছে, সেক্ষেত্রে দেখা যায় যে এই যে অ্যাটমিক যে ডাইপোল গুলো, এগুলো কি করে অ্যালাইন হয়ে সবগুলো এই লাইনের প্যারালালি আসা ট্রাই করে। তো দেখা যায় যে তখন আমার যে এভারেজ যে মোমেন্টটা সেটা 0 হয় না, এবং আমার তখন একটা ম্যাগনেটিক ফিল্ড কিন্তু থাকে, ম্যাগনেটাইজেশন তৈরি হয়, ঠিক আছে। তো এই জিনিসটা দেখা যায়, যেমন আপনি যদি এইখানে চিত্রটা দেখেন, যে মনে করেন আমি এক জায়গা থেকে লিকুইড অক্সিজেন ফেলছি,
সো এটা হচ্ছে লিকুইড অক্সিজেন। আর এখানে আমার একটা পার্মানেন্ট স্ট্রং পার্মানেন্ট ম্যাগনেট আছে। তাহলে দেখা যাবে যে নর্মালি এই বরাবর পড়ার কথা ছিল অক্সিজেনটা, কিন্তু দেখা যাচ্ছে সেটা আসলে বেঁকে নর্থ পোলের দিকে আকর্ষিত হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের তার একটা ম্যাগনেটিক অনেকটা আহ একটা নেচার, যে আমরা যেরকম চুম্বকের কাছে প্যারেট রাখলে যেরকম প্যারেটটা আকর্ষিত হয়, এরকম কিন্তু এখানে এই লিকুইড অক্সিজেনটা কিন্তু আকর্ষিত হচ্ছে। অর্থাৎ নর্মালি মনে করেন যে এটা পানির মতো পড়ার কথা সোজা, কিন্তু এটা সরে যাচ্ছে, পড়ার সময় সরে যাচ্ছে। এটা হচ্ছে তার ম্যাগনেটিক প্রপার্টি। তো এই যে প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল, এটা বেসিক্যালি যে আমাদের মেটাল গুলো আছে সেই মেটাল গুলো বেশিরভাগ দেখায়। এবং দেখা যাচ্ছে মেটালে যেহেতু শেষ কক্ষপথে ইলেকট্রন গুলো অনেকটা লুজলি থাকে, তো ওই ইলেকট্রন গুলো আসলে খুব দ্রুত এরকম ম্যাগনেটিক ফিল্ডের কারণে নিজেরা অ্যালাইন হতে পারে। তাদের যে ইলেকট্রন স্পিন থাকে, আপনারা জানেন যে ইলেকট্রন ঘুরতে থাকে, সেই স্পিনটা কিন্তু নিজে নিজে টিউন হয়ে যায়। তো এটা হচ্ছে আমাদের প্যারাম্যাগনেটিক। প্যারার পরে আমাদের 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আমরা বলবো ফেরোম্যাগনেটিক। তো ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল হচ্ছে যাদের এক্সএম এর যে ভ্যালুটা সেটা হচ্ছে যে পজিটিভ এন্ড ভেরি হাই, মানে খুবই হাই। তো এই সকল ম্যাটেরিয়াল নর্মালি দেখা যায় এদের নিজস্ব পার্মানেন্ট ম্যাগনেট থাকে, এবং এদের জন্য আলাদাভাবে কোনো আসলে আমার আহ আলাদা ফিল্ড অ্যাপ্লাইও করা লাগে না। দেখা যায় এদের নিজেরা একটা ছোট্ট ম্যাগনেট হিসেবে এম থাকে। অর্থাৎ এদের যে নিজেদের যে এম ভ্যালুটা সেটা হচ্ছে নন জিরো। এদের একটা নির্দিষ্ট এম ভ্যালু থাকে, এবং এটা আরো বেশি স্ট্রং হয় যখন আমি এতে আসলে যেটা করবো, এটাকে যখন আমি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড দিব। জিনিসটা হচ্ছে এরকম, এদের যে এম এর ভ্যালুটা, এটা যদি আপনি এখানে আমাদের বাইরের যে ম্যাগনেটিক ফিল্ড, সেই ম্যাগনেটিক ফিল্ডের সাথে যদি আপনি চিন্তা করেন, অর্থাৎ তাহলে দেখা যায় এরা আসলে যখনই আমি ম্যাগনেটিক ফিল্ড বাড়াচ্ছি এদের ভ্যালুটা বাড়ে, আস্তে আস্তে বাড়তে বাড়তে এক পর্যায়ে কিন্তু স্যাচুরেট হয়ে যায়। এটা একটা নন লিনিয়ার কার্ভ। তো এটা কেন হয়? মনে করেন আমি একটা ইলেকট্রন আছে, হ্যাঁ, ইলেকট্রনটা মনে বা একটা অ্যাটম আছে, মনে করেন অ্যাটমটার ডিরেকশন হচ্ছে এদিকে। তো আমি যখন ফিল্ড দিচ্ছি তখন সেটা সরে ফিল্ডের ডিরেকশন বরাবর এটা হয়ে যাচ্ছে এরকম। এখন এটা ডিপেন্ড করে কি অ্যাটমের উপর বা আমি ইলেকট্রনের উপর। তো ইলেকট্রন সংখ্যা তো লিমিটেড, মনে করেন আমার একটা জায়গায় 1000টা অ্যাটম আছে, তো 1000টা অ্যাটমই সে অ্যালাইন হইতে পারবে। এখন আমি মনে করেন এমন ম্যাগনেটিক ফিল্ড দিলাম যেটা হচ্ছে শুধুমাত্র, যেটা এত এনার্জি দিতে পারে, যে এনার্জি দিয়ে শুধুমাত্র মনে করেন 1000টার ভিতরে 900টা অ্যালাইন হতে পারে। তাহলে সেটা হচ্ছে এই জায়গায়, মানে আমি তখনও 900টা পর্যন্ত যখনই আমি ম্যাগনেটিক ফিল্ড বাড়াচ্ছি বাইরের, তখন কিন্তু আমার এই ম্যাটেরিয়ালের ম্যাগনেটাইজেশনটা বাড়তেছে। কিন্তু যখন আমি 1000টা রিচ করে বলবো, অর্থাৎ আমি বাড়িতে বাড়িতে এমন অবস্থা যে 1000টা অ্যাটম সবগুলো কিন্তু ম্যাগনেটাইজ হয়ে গেছে, সেক্ষেত্রে যদি আমি আরো ম্যাগনেটিক ফিল্ড বাড়াই লাভ কিন্তু নাই, কারণ আমার আর অ্যাটম নাই। সো ওই জন্য এটা একটা সিচুয়েশন পর্যায়ে চলে আসে। তো এই যে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল গুলা, আমি যেহেতু এই অ্যাটম নিয়ে কথা বলতেছি, এখানে আরেকটা জিনিস বলি, যে নর্মালি ইলেকট্রন গুলা বা একটা অ্যাটমিক মানে অ্যাটমিক ক্রিস্টালে যে ইলেকট্রনের অ্যারেঞ্জমেন্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু আহ ইলেকট্রন স্পিনটা একটা ক্রুশিয়াল রোল প্লে করে, কারণ ইলেকট্রন স্পিন থেকে আপনার ম্যাগনেটিক ফিল্ডটা আসে। আমরা আগে যেরকম ডাইপোলের হিসাব নিকাশে দেখে আসছি। তো এখন মনে করেন আপনার এত টেম্পারেচার আপনি হাই করলেন যে দেখা যাচ্ছে ইলেকট্রন গুলো অনেক এনার্জেটিক হয়ে গেছে, তাহলে কিন্তু আপনার এই যে ম্যাগনেটিক ফিল্ড, এটার প্রভাব কমে যাবে। অর্থাৎ একটা ইলেকট্রন মনে করেন সে চুপচাপ বসে আছে, সে তাকে আপনি একটা দিকে কনভিন্স করা যত ইজি, এখন আপনাকে তাকে এনার্জি দিলেন, সে লাফালাফি করতেছে, তখন তাকে একটা দিকে কনভিন্স করে নিয়ে আসা, তাকে একটা দিকে ম্যাগনেটিক ফিল্ডটা শো করার জন্য কনভিন্স করে নিয়ে আসা কিন্তু অনেক ডিফিকাল্ট। তো ওই জন্য দেখা যায় যখন আমি এই ধরনের ম্যাটেরিয়ালকে যখন অনেক হিট করি, তখন যেটা হয় এদের কিন্তু আসলে যে ম্যাগনেটাইজেশন যে প্রপার্টি সেটা কিন্তু ডিমিন মানে কমে যায়। তো ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে একটা টেম্পারেচার আছে যেটাকে আমরা বলছি টিসি, যেটাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার। সো এই ধরনের ম্যাটেরিয়াল নর্মালি আপনার ম্যাগনেটিক প্রপার্টি শো করবে, কিন্তু আপনি যদি টেম্পারেচারটা ক্রিটিক্যাল টেম্পারেচার চেয়ে বেশিতে নিয়ে যান, তাহলে যেটা থাকবে এই ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা এরা ফেরাম্যাগনেটিক ম্যাটেরিয়াল, অর্থাৎ একটু আগে যেটা আসছে ফেরাম্যাগনেটিক ম্যাটেরিয়াল যে বিশৃঙ্খল অবস্থা, সেরকম কিন্তু ফেরাম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মতো অবস্থা হয়ে যাবে, যে এরা একটা আগে দিয়ে ছোটাছুটি করে এদের নেট যে ম্যাগনেটাইজেশন সেটা জিরো হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, আর এখানে যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু একটা জাস্ট একটা ম্যাগনেটিক রিজন দেখা যাচ্ছে, এখানে প্রত্যেকটা হচ্ছে একটা অ্যাটম। সো এটা একটা অ্যাটম, এটা একটা অ্যাটম। তো দেখেন, আমি যদি একটা ক্রিস্টাল দেখি যে প্রত্যেকটা অ্যাটম কিন্তু একটা একটার সাথে সুন্দরভাবে ক্রিস্টালাইন ম্যাটেরিয়ালের মতো কিন্তু সুন্দরভাবে অ্যালাইন হয়ে আছে, এরা একদিকে প্যারালাল, এরা একদিকে প্যারালাল, এবং সবগুলো ডিরেকশন যেহেতু একই দিকে, আলটিমেটলি একটা সুন্দর একটা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড কিন্তু আমরা পাচ্ছি। এরপরে আমাদের যেটা আসে যে ফেরার পরে, সো ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে কি বলতে পারি, যেমন আয়রন। আমাদের যেরকম ট্রান্সফরমারের ভিতরে আয়রন কোর ইউজ করে, সেগুলো কিন্তু এই ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। ঠিক আছে। এরপর আসা যাক যে আমাদের অ্যান্টি ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার টাইপের ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। তো এই অ্যান্টি ফেরোম্যাগনেটিয়ামের ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের আমাদের উদাহরণ হতে পারে ক্রোমিয়াম, সিআর। সো ক্রোমিয়ামের ক্ষেত্রে যেটা দেখা যায় যে
এদের এই সকল ম্যাটেরিয়ালে যেটা দেখা যায় যে এদের ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মতোই যখন আমরা স্ট্রাকচার চিন্তা করি দেখা যায় এদের স্পিন থাকে এবং প্যারালাল কানেকশন থাকে, কিন্তু দেখা যায় এদের কিছু কিছু স্পিন থাকে যেটা হচ্ছে তার উল্টা দিকে। যেমন এই মাঝের স্পিনটার কথা চিন্তা করেন, যে উপরে নিচে এইগুলো হচ্ছে সব ডান দিকে আর এটা হচ্ছে বাম দিকে। এবং দেখা যায় এমন ভাবে আসলে অ্যারেঞ্জমেন্টটা থাকে যে এই যে ডান পাশে যেগুলো যাচ্ছে বা রাইটে যেগুলা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন সেগুলোর যোগফল লেফটে যেটা যাচ্ছে সেটার যোগফলের সমান হয়। অর্থাৎ এদের টোটাল কিন্তু জিরো। অর্থাৎ আপনার রাইটে যেরকম ম্যাগনেটিক মানে ডিরেকশন যাচ্ছে লেফটে তার উল্টা ম্যাগনেটিক ডিরেকশন যায়। এবং দেখা যায় এজ এ রেজাল্ট এদের কিন্তু আমরা ফাইনাল এই সকল ম্যাটেরিয়াল থেকে টোটাল আমরা কিন্তু কোনো ম্যাগনেটিক প্রপার্টি পাই না। তো সেটা করতে গেলে আমাদের কি করতে হয়, সেক্ষেত্রে আমাদের কিন্তু এখান থেকে বাইরে থেকে ফিল্ড অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে। তো এই অ্যান্টিফেরোর ক্ষেত্রেও আমাদের একটা টেম্পারেচার আছে যেটাকে বলে আমরা টিএন বা নীল টেম্পারেচার বলি। নীল টেম্পারেচার হচ্ছে যে সেই টেম্পারেচার যে টেম্পারেচারের উপরে যদি আপনি যান তাহলে এই যে অ্যান্টিফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল এটা কিন্তু নিজে নিজে কি হবে, এটা প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মতো হয়ে যাবে। ঠিক আছে, আগের মতো। তো এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যখন ফেরোম্যাগনেটিক বা অ্যান্টি ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল বলতেছি তখন কিন্তু প্রত্যেকটা ম্যাগনেটিক অ্যাটম যেটা, প্রত্যেকটা অ্যাটমে কিন্তু একটা ম্যাগনেটিক পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট আছে। ঠিক আছে। অর্থাৎ এটার কিন্তু একটা ডাইপোল মোমেন্ট আছে এবং ডাইপোল মোমেন্ট গুলো একটা সুন্দরভাবে একটা ক্রিস্টালাইন প্রপার্টি হিসেবে কিন্তু সুন্দরভাবে অ্যালাইন করা। ঠিক আছে। তো এগুলো ক্রিস্টালের জন্য, ক্রিস্টাল প্রপার্টিটা খুবই স্ট্রং এখানে। এরপর আমরা যদি যাই যে, আর এখানে একটা যে বলি এখানে কিন্তু একটা ইউনিট সেল দেখানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বিসিসি ক্রিস্টাল, কিউবিক ক্রিস্টাল স্ট্রাকচার। সো কিউবিক ক্রিস্টালে বিসিসি মানে হচ্ছে বডি সেন্টার্ড কিউবিক, বডি মানে হচ্ছে যে মাঝখানে একটা থাকবে, চার কোনায়, চার আট কোনায় একটা থাকবে, মানে তাহলে টোটাল হচ্ছে 8। প্রত্যেকটা কোনায় হচ্ছে যে 1/8 অফ অ্যাটম। সো আটটা কোনা, প্রত্যেকটা কোনায় একটা অ্যাটমের 8 ভাগের 1 ভাগ থাকবে, আর মাঝে একটা, টোটাল হচ্ছে এখানে দুইটা অ্যাটম থাকবে। আচ্ছা, এরপরে আমাদের লাস্ট 5 নাম্বার বা শেষ নাম্বার যেটা, সেটা হচ্ছে আমাদের ফেরিম্যাগনেটিক ম্যাটেরিয়াল। সো ফেরিম্যাগনেটিক ম্যাটেরিয়াল হচ্ছে সে সকল ম্যাটেরিয়াল যেখানে আমাদের অ্যান্টিফেরোর মতোই দুই দিকে স্পিন থাকে। কিছু স্পিন থাকে হচ্ছে, বা স্পিন বা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের যে ডিরেকশন সেটা বলেন, যে কিছু এদিকে থাকে কিছু এদিকে থাকে। কিন্তু দেখা যায় যেগুলো আসলে ডান পাশে সেগুলোর ম্যাগনিটিউড অন্য পাশে ম্যাগনিটিউড থেকে বেশি হয়, অথবা ভাইস ভার্সা, যে বাম পাশেরটা ডান পাশের চেয়ে বেশি হবে। অর্থাৎ একদিকের কিন্তু আমার বেশি, একদিকে কম। এবং অ্যাজ এ রেজাল্ট কিন্তু এখানে যে আমার ফাইনাল যে ম্যাগনেটিক যে মোমেন্টটা বা ডাইপোল ভেক্টরটা সেটা কিন্তু নন জিরো। অর্থাৎ এখানে একটা নিজেরা কিন্তু একটা নির্দিষ্ট ম্যাগনেটিক প্রপার্টি শো করবে এবং এখানে কোনো ফিল্ড দেওয়ার ছাড়াই কিন্তু শো করতেছে। ঠিক আছে। তো এই যে ফেরিম্যাগনেটিক, এই ফেরিম্যাগনেটিকের উদাহরণ যেমন কি হতে পারে, এগুলো হচ্ছে যে আমি যদি বলি, যেমন ফেরাইট হইতে পারে, Fe3O4, যেগুলো হচ্ছে বেসিক্যালি ফেরাইট কে আমরা এটা চুম্বক হিসেবে আমরা আহ, চিন্তা করি, এটা একটা নর্মাল চুম্বকের মতোই অ্যাপ্লাই মতোই আর কি বিহেভ করতে পারে। তো আহ, এগুলা যে ফেরিম্যাগনেটিক ম্যাটেরিয়াল এটাও কিন্তু আমাদের টেম্পারেচারের সাথে আসলে রিলেটেড। যে আমি যদি অনেক বেশি টেম্পারেচারে যাই, আমি যদি টিসি বলি, যে যেটাকে আমরা বলছি 20 টেম্পারেচার, সো এই 20 টেম্পারেচার চেয়ে বেশি যদি আমি টেম্পারেচার এটাতে অ্যাপ্লাই করি তাহলে এরা কিন্তু প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মতো হয়ে যাবে। অর্থাৎ আপনার ফেরি ম্যাগনেটিক বলেন, অ্যান্টি ফেরো বলেন, ফেরো বলেন, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আপনি যদি অনেক বেশি টেম্পারেচার দেন, সেই টেম্পারেচারটা দিলে সেটা ফেরোর মতো বিহেভ করবে, 2 নম্বরের মতো বিহেভ করবে। ফেরোর ক্ষেত্রে সেটা হচ্ছে যে টেম্পারেচারটাকে আমরা বলি হচ্ছে যে, সরি, ফেরোর ক্ষেত্রে আমরা টেম্পারেচারটাকে বলি ক্রিটিক্যাল টেম্পারেচার, অ্যান্টি ফেরোর ক্ষেত্রে বলি হচ্ছে নীল টেম্পারেচার, এবং ফেরি ম্যাগনেটিক ক্ষেত্রে বলি হচ্ছে 20 টেম্পারেচার। তো ইন্টারেস্টিং থিং হচ্ছে আমরা যখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভ থেকে কথা বলতেছি, আমাদের যেমন বিভিন্ন টাইপ ইলেকট্রিক্যাল মেশিন থাকে, মোটর থাকে, ইত্যাদি থাকে। তো এই সকল ক্ষেত্রে আমাদের আসলে যে ফেরোম্যাগনেটিক, যেটা আমি বললাম হচ্ছে আয়রন, এবং ফেরি ম্যাগনেটিক যেটাকে আমি বলতেছি হচ্ছে যে, যেমন ফেরাইট Fe2O3, Fe3O4, সরি। সো ফেরোর ক্ষেত্রে কি হয়, এদের নিজেদের একটা কিন্তু পার্মানেন্ট ম্যাগনেটাইজেশন থাকে। এবং অ্যান্টিফেরোর ক্ষেত্রে যেটা হয়, এরা দুই দিকে স্পিন থাকে কিন্তু তারপরে একটা স্পিন বেশি একটা স্পিন কম হওয়াতে এদেরও পার্মানেন্ট ম্যাগনেটাইজেশন থাকে। এবং এদের ক্ষেত্রে কিন্তু আমার জাস্ট আমি এদেরকে ইজিলি কিন্তু আমি ম্যাগনেটিক ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করতে পারি, এবং এটা এক্সএম যে ভ্যালুটা এটা খুবই হাই এবং পজিটিভ। সো এই দুইটা যে টাইপ, ফেরো এবং অ্যান্টিফেরো, এই দুইটাই আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, মেশিনারির ক্ষেত্রে খুব বেশি ইউজ করি। ঠিক আছে। তো মোটামুটি এটা হচ্ছে আপাতত আমাদের প্রথম পার্ট। এরপরে আমরা ম্যাগনেটিক ডোমেন থিওরি যেটা, সেই ডোমেন থিওরিটা দেখব। তো এখন দেখা যাক যে আমাদের
এই যে আমরা একটু আগে দেখতে পাচ্ছিলাম যে আমাদের ফেরোম্যাগনেটিক বা ফেরিম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা নন জিরো ম্যাগনেটিক মোমেন্ট পাচ্ছিলাম। তো এটা আসলে কিভাবে হয়, তো আমরা এখন সেটা এক্সপ্লেন করব হচ্ছে যে আমাদের ম্যাগনেটিক ডোমেন থিওরি দিয়ে। তো আমাদের এখানে মেইন ফোকাস হবে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল মানে হচ্ছে যে যেমন আয়রন ক্রিস্টাল, যে ম্যাটেরিয়ালটা সেটা। তো দেখা যায় যে আমাদের ম্যাগনেটিক যে ডোমেন থিওরি, এই ডোমেন থিওরিটা বেসিক্যালি এই জিনিসটা প্রকাশ করে যে কেন একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল সেটা একটা যে ম্যাগনেটিক বিহেভিয়ার সেটা আসলে লাভ করে, বা কেন সেটা আসলে সেই বিহেভিয়ারটা আসলে লুজ করে। অর্থাৎ কেন একটা ম্যাগনেটিক একটা ম্যাটেরিয়াল যেমন লোহা সেটা ম্যাগনেটের মতো বিহেভ করতে পারে, আবার কেন সেটা আবার নর্মাল কোনো ম্যাগনেটের মতো বিহেভ করা থেকে দূরে থাকতে পারে। তো এই কন্ডিশনটা আন্ডারলাইন প্রিন্সিপালটা আমরা দেখব। তো আমাদের একটা থিওরি আছে বলা হচ্ছে ম্যাগনেটিক ডোমেন থিওরি। তো জিনিসটা হচ্ছে এরকম যে আমরা বলি যখন কোন একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, সেই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা যদি এমন হয় যে তার ভিতরে যে অ্যাটমিক স্পিন গুলা বা অ্যাটমিক মুভমেন্ট গুলা, অর্থাৎ যেগুলো এরকম বিভিন্ন মুভমেন্ট থাকে, সেগুলো যদি একটা দিকে অ্যালাইন থাকে, তাহলে আমরা বলি তার যে টোটাল ম্যাগনেটিক যে মোমেন্ট, সেই মোমেন্টটা নন জিরো। সেটা হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল। সেই ম্যাগনেটিক ডাইপোল গুলা যদি একদিকে অ্যালাইন থাকে, ম্যাগনেটিক মোমেন্টটা নন জিরো হয়। তো এটা একটা রিকোয়ারমেন্ট, নন জিরোর ক্ষেত্রে আমরা এক্স এম এর যে ভ্যালুটা সেটা কিন্তু পাই, এবং সেটা অনেক পজিটিভ কোনো একটা ভ্যালু পাই। এবং যেখান থেকে আমরা বলতে পারি এই ম্যাটেরিয়ালটাকে যদি আমি ইলেকট্রিক ফিল্ডে রাখি সেটা কিন্তু ম্যাগনেটের মতো বিহেভ করবে। তো এখানে আমরা যেটা আলোচনা করব ম্যাগনেটিক ডোমেন, সেই জন্য আমাদের ফার্স্টে যেটা লাগবে সেটা হচ্ছে ডোমেন বা একটা ম্যাগনেটিক ডোমেন। তো একটা ম্যাগনেটিক ডোমেন বলতে আমরা সেই একটা রিজিয়ন বুঝি, যে রিজিয়নে যে ইলেকট্রনের যে মোমেন্ট গুলা সেগুলো সব একদিকে অ্যালাইন করা, এবং এমন ভাবে অ্যালাইন করা যে এখানে ওই পার্টটার টোটাল যে ম্যাগনেটিক মোমেন্ট সেটা নন জিরো। ঠিক আছে? অর্থাৎ আপনার, আমি যদি ছোট্ট একটা পার্ট বলি একটা ম্যাটেরিয়ালের, সেই ম্যাটেরিয়ালের ভিতরে যে আমাদের বিভিন্ন ডিরেকশনে যে ম্যাটেরিয়ালের মোমেন্ট গুলো থাকে সেগুলোর টোটালটা মিলে আমার যে মোমেন্টটা সেটা নন জিরো, সেটা জিরোর চেয়ে বেশি, অথবা আমি যদি বলি ক্যাটাতে। তো এটা হচ্ছে একটা ম্যাগনেটিক ডোমেন। তো এই ডোমেন থেকে আমরা মোটামুটি সব আলোচনা করতে পারবো যে কখন একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল সেটা ম্যাগনেটিক বিহেভিয়ার দেখাবে, কখন দেখাবে না। তো যেমন এটা একটা, মনে করেন এটা একটা আয়রনের ক্রিস্টাল, আমি যদি এটাকে বলি একটা আয়রন ক্রিস্টাল। তো মনে করেন এই আয়রন ক্রিস্টালটাকে আমি কতক্ষণ ম্যাগনেটিক ম্যাটেরিয়াল পার্মানেন্ট ম্যাগনেটের সাথে রাখলাম, অনেকটা এটাকে মনে করেন যে একটা লোহার পেরেক। তো অনেকক্ষণ ধরে লোহার সাথে থাকার কারণে এটা নিজে একটা চুম্বকের মতো বিহেভ করতেছে, সেই কন্ডিশন। তো এটা একটা নর্থ পোল আছে, সাউথ পোল আছে, এবং আমরা জানি যে ফিল্ড কি হয়, আমরা হচ্ছে সাউথ থেকে নর্থের দিকে আমাদের মুভমেন্টটা তৈরি হয়। আর আমাদের যে ইলেকট্রিক ফিল্ডটা সেটা হচ্ছে নর্থ থেকে সাউথে এভাবে মুভ করে। তো এখানে দেখেন আমি আমরা চারটা লাইন দেখাচ্ছি, বুঝাচ্ছি যে অনেক বেশি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড কিন্তু এখানে আছে, এবং এই ফিল্ডটা কি এক্সটার্নাল। এক্সটার্নাল বলতে কি বোঝায়, যে এটা যদি আমার ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা হয়, এটা হচ্ছে ম্যাটেরিয়ালের বডির বাইরে। যেরকম আমরা চুম্বক দেখি, এটা একটা চুম্বক, এখানে লোহা রাখলে সে আকর্ষণ বিকর্ষণ করে, কিন্তু এটা তো বেসিক্যালি চুম্বকের বডির বাইরে, রাইট? কিন্তু তারপর সে একটা বলে ধরে আকর্ষণ বিকর্ষণ করতে পারে। তো এটা হচ্ছে সেই এক্সট্রা জায়গাটা। তো এখন আমরা যদি আসলে দেখতে যাই, মনে করেন এই সময় তার যে ইলেকট্রিক ফিল্ড, সেই ফিল্ডের একটা ভ্যালু আছে, মনে করেন আমি বললাম হচ্ছে যে 10 টেসলা বললাম, ঠিক আছে? এখন আমি যেটা করব, আমি এই যে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা এটাকে আমি দুইটা আলাদা ভাগে ভাগ করে দিচ্ছি, এবং আমি ধরছি যে এখানে যে ম্যাগনেটিক মোমেন্টটা, এই মোমেন্টটা কি বোঝায়, এই মোমেন্টটা বোঝা হচ্ছে এখানে যে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল গুলা, সেই ম্যাটেরিয়াল গুলো সব হচ্ছে এইদিকে ডিরেক্টেড, রাইট? অ্যালাইন করা, যেহেতু উপর থেকে নিচে এম এর ডিরেকশন। আমি এখন যেটা করব, আমি এই টোটাল ম্যাটেরিয়ালটাকে দুইটা ভাগে ভাগ করে দিচ্ছি একটা ওয়াল দিয়ে, সেটাকে আমরা বলি ডোমেন ওয়াল। এটাকে অনেক ক্ষেত্রে ব্লক ওয়ালও বলে, BLOCH, ব্লক ওয়াল। এবং আমি এমন ভাবে করছি যে একটা সাইডে হচ্ছে স্পিন উপরের দিকে, একটা সাইডে হচ্ছে স্পিন নিচে, সরি নিচের দিকে। তো এখানে সব হচ্ছে স্পিন উপরে, আর ডান পাশে আবার হচ্ছে স্পিন নিচে। এটা কেন বেশ, কেন উপরে নিচে হবে, এটা খুব সহজ হিসাব। আপনি যখন দুইটা সাইড করবেন, তখন সাইডে প্রত্যেকটা সাইডে নর্থ পোল থাকবে, সাউথ পোল থাকবে। আমাদের যে লটা হচ্ছে, আমাদের যে ফিল্ড লাইন অলওয়েজ যাবে হচ্ছে যে নর্থ থেকে সাউথে, ঠিক আছে? এটা সবসময়। আর আমাদের যে ম্যাগনেটাইজেশন, যেটা ম্যাগনেটাইজেশন মোমেন্ট যে ভেক্টর, সেটা ডিরেকশন হবে হচ্ছে সাউথ থেকে নর্থে। আপনি যদি এটা থাকেন, আমাদের যেরকম ইলেকট্রিক সার্কিটে কি হয়, মনে করেন এটা একটা সার্কিট আছে, ভোল্টেজ সোর্স যেখান থেকে বেরোক, পজিটিভ বেরোয় নেগেটিভ আসতে হবে। এখানেও সেম, যে আমাদের যে ম্যাগনেটাইজেশনটা সেটা কিন্তু সাউথ থেকে বেরোয় নর্থে শেষ করতে হবে। এবং এখানে যেরকম একটা ক্লোজ লুপ আছে সার্কিট বন্ধ হওয়ার জন্য, এখানেও একটা ক্লোজ লুপ লাগবে। এই ক্ষেত্রে কি হচ্ছিল, যেমন প্রথম ক্ষেত্রে আমরা যদি আসি, যে প্রথম ক্ষেত্রে আমাদের ক্লোজ লুপ হওয়ার জন্য তাকে এক্সটার্নালি যেতে হচ্ছিল, রাইট? এখানে নর্থ পোল, এখানে সাউথ পোল। সো
সে যদি ম্যাগনেটাইজেশন কমপ্লিট করে তাহলে তার পোলটাকে বা সেই ফিল্ডটাকে এইভাবে একবারে নর্থ থেকে মাঝে হয়ে সাউথে এই টোটাল কমপ্লিট সার্কেলটা কমপ্লিট করছিল। কারণ আমরা যখন এটাকে দুই টুকরা করছি তখন কিন্তু এখানে আরো কয়েকটা পাত তৈরি হচ্ছে। দুই টুকরা করার পরে এখন আপনারা বলতে পারেন যে কেন তাহলে এখান থেকে কেন বাইরে দিয়ে এসে বর্তনী কমপ্লিট করতেছে না। কারণ আমরা জানি যে ইয়ার এর যে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল বা ম্যাগনেটিক ফ্লাক্স ক্যারি করার যে ক্ষমতা সেটা থেকে লোহার ভিতরে ফ্লাক্স যাওয়ার ক্ষমতা বেশি। অর্থাৎ আমি যদি বলি আপনাদের ইলেকট্রিক সার্কিট থেকে যদি ব্যাখ্যা করি, কারেন্ট মনে করেন যে বাতাসে দিয়ে কারেন্ট যাওয়া আর হচ্ছে যে একটা কন্ডাক্টর দিয়ে কারেন্ট যাওয়ার ভিতরে পার্থক্য কি? কারেন্ট কন্ডাক্টর ভিতর দিয়ে বেশি যাবে, রাইট? সিমিলার ফ্লাক্সের ক্ষেত্রে এরা কিন্তু এরকম ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে বেশি যায়। সেই জন্য আমরা যখন এখানে একটা ম্যাটেরিয়াল লাইন আছে, যখন দুই টুকরা করছি, দুইটা পাশ করছি, এখানে মনে করেন এটা যদি প্রথম পার্টটাই থাকতো, এখন এই ডান পাশে যে পার্টটা নতুন ক্রিয়েট করতেছি সেটার জন্য কিন্তু এখানে একটা আমাদের মনে করেন একটা কন্ডাক্টর আছে। তো আমি অবশ্যই কন্ডাক্টর দিয়ে পাস করাতে ট্রাই করবো যাতে আমার এনার্জি লসটা কম। সেটা হচ্ছে বেসিক আর কি ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের বিহেভিয়ার। তো এখন যে হবে, এখন নর্থ থেকে এটা আগে এই সাউথে আসবে, এই সাউথ থেকে নর্থে আসবে, এই নর্থ থেকে এই সাউথে আসবে এভাবে। এবং এখন দেখেন আগে এখানে চারটা বাইরে ছিল এক্সটার্নাল লাইন, এখন কিন্তু লাইন একটা হয়ে গেছে, অর্থাৎ লাইন এক্সটার্নালি কমে যাচ্ছে, ইন্টারনালি ক্লোজ সার্কিটের কানেকশনটা বেড়ে যাচ্ছে। এখন আমি যদি এই দুইটার সাথে যদি আচ্ছা, এই সেখানে যাওয়ার আগে একটা জিনিস বলি। এই যে এইখানে ডান পাশ আর বাম পাশ এই দুইটার মাঝখানে আমাদের যে ম্যাগনেটিক মোমেন্ট ডিরেকশন সেটা কিন্তু 180 ডিগ্রি অ্যাঙ্গেল। অর্থাৎ এখানে যাচ্ছে যেটা, এখানে যে যাচ্ছে, এই দুইটার মাঝখানে অ্যাঙ্গেল কত? আপনি যদি দুইটাকে একই জায়গায় নিয়ে আসেন, দুইটার মাঝখানে অ্যাঙ্গেল কিন্তু 180 ডিগ্রি, 180 ডিগ্রি রোটেট করতেছে। মানে এখানে যে অ্যাটমটা এইদিকে, এইখানে অ্যাটমটা কিন্তু তার উল্টা দিকে। মানে আমি যদি এখানে আরো কিছু ক্লোজার ডোমেন দিই, ক্লোজার ডোমেন বলছে যে মনে করেন এই ক্যাপ ডোমেন বলা, ঠিক আছে? তাহলে দেখেন এখন মুভমেন্ট কি হচ্ছে, এখানে ফার্স্টে এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে 90 ডিগ্রি, আবার নিচে আসতেছে আবার 90 ডিগ্রি শিফট। সেটাকে আমি বলছি 90 ডিগ্রি ডোমেন ওয়াল। কারণ আপনি যদি ডোমেন ওয়াল 90 ডিগ্রি করেন তাহলে দেখেন এক্সটার্নাল লাইন কিন্তু আরো কমে গেছে, নাই? অনেক নাই, অলমোস্ট নাই বললেই চলে। আর যখন এখন ক্লোজার ডোমেনের ব্যাপার আরো বাড়াবেন তখন কি হবে? এই যে এক্সটার্নাল লাইন এটা কিন্তু একবার টোটাল এখানে অলমোস্ট জিরো, রাইট? 0 ডিগ্রি ডোমেন ওয়াল। সো আস্তে আস্তে যে, সরি 0 ডিগ্রি না, বেসিক্যালি যেটা বলতে চাচ্ছি যে 0% হচ্ছে এক্সটার্নাল ফিল্ড, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, রাইট? তো আমি যখনই যত বেশি ডোমেইন করতেছি তত কিন্তু আমার এই ম্যাগনেটিকের যে মুভমেন্টটা সেটা কিন্তু আমার ম্যাটেরিয়ালের ভিতরেই ইন্টারনালি চলে আসতেছে, এক্সটার্নালি কমে যাচ্ছে। এবং যখন আমার এই এক্সটার্নাল কোনো ফিল্ড থাকবে না তখন সেটা একটা ডিম্যাগনেটাইজ ম্যাটেরিয়ালের মতো বিহেভ করবে, ঠিক আছে? তার মানে এটা ছিল আমার যে লোহা, যেটা হচ্ছে আমি বলতেছিলাম যে এটা ম্যাগনেটাইজড লোহার প্রান্ত। কিন্তু আমি যখন এটাকে টুকরো টুকরো করে দিচ্ছি বা ছোট ছোট ভাগে ভাগ করতেছি তখন কি হচ্ছে? এই স্পিন গুলো কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে। এখানে সব স্পিন ছিল একদিকে, এখানে স্পিন দুই দিকে, এখানে স্পিন 1 2 3 4 দিকে, মানে চারটা আলাদা ভাগ, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10টা ভাগে, অর্থাৎ 10টা দিকে এখন কিন্তু অ্যাটম গুলা এরকম বিভিন্ন টাইপে আছে। সো আলটিমেটলি যেটা হচ্ছে যে আমার এই ম্যাটেরিয়ালটা কিন্তু নেট যে পোলারাইজেশন সেটা কিন্তু আমার অলমোস্ট জিরো হয়ে যাচ্ছে। তো এইটাই হচ্ছে আমাদের ডোমেন থিওরি, যেটা বলায় যে আমার যে একটা ডোমেন, যে ডোমেন বলতে বোঝায় যে ছোট্ট পার্টে আমাদের সবগুলা অ্যাটমের ডিরেকশন, ম্যাগনেটিক মোমেন্টের ডিরেকশন একদিকে হবে, সেটা যত ডিফারেন্ট টাইপের মোমেন্ট নিয়ে গঠিত হবে তত আমার কিন্তু ম্যাগনেটাইজেশনটা কমে যাবে। এবং আমি যদি এমন একটা কন্ডিশন তৈরি করতে পারি যেখানে এক এমন ভাবে আসলে অ্যাটম গুলা ডিরেকশন কানেক্টেড যে আলটিমেটলি আমার টোটালি কোনো এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড থাকে না, সেক্ষেত্রে এই ম্যাটেরিয়ালটা অনেক ডিম্যাগনেটাইজ ম্যাটেরিয়ালের মতো বিহেভ করবে। তো আমরা যদি একটা জাস্ট শার্প অ্যাঙ্গেলের কথা চিন্তা করি, যেমন ধরেন এই জায়গাটা, এই বি এর যে ফিগারটা, এই ফিগারে দেখেন যে কি হচ্ছে, আমার 180 ডিগ্রি রোটেট করতেছে, right? এই দুইটার অ্যাঙ্গেলের মাঝখানে 180 ডিগ্রি। এখন কথা হচ্ছে এই 180 ডিগ্রি কিভাবে রোটেট করতেছে, যে এখানে একটা ওয়াল আছে, ওয়ালের বাম পাশে সব 0 ডিগ্রি, ডান পাশে 180 ডিগ্রি। কিন্তু এই ওয়ালটা কিন্তু এমন না যে জাস্ট কাল্পনিক ওয়াল, এটার থিকনেস থাকতে পারে, এটা হয়তো 0.1 মাইক্রোমিটারের মতো থিকনেস থাকতে পারে। তো এই যে 0.1 মাইক্রোমিটার মতো থিকনেস, আমি যদি এটাকে বলি, এই যে এখানে বলি যদি এটা লেফট ব্লক, এটা যদি বলি রাইট ব্লক, এর মাঝখানে যে ওয়ালটা সেটা হচ্ছে 0.1 মাইক্রোমিটার। এখানে যদি 0 ডিগ্রি হয়, এগুলো এখানে 180 ডিগ্রি রোটেট করতেছে। এই যে জায়গাটা, এখানে আসলে জিনিসটা অ্যাব্রাপ্ট না, এটা অনেক স্মুথলি আসলে চেঞ্জটা হয়, সেটা আমি যদি একটু দেখতে চাই। আমি যদি এখানে আসি, যে ডোমেন থিওরি অনুযায়ী যদি দেখেন, যেমন এই যে এ এবং বি, এ এর ভিতর যে আমার ডিরেকশনের যে চেঞ্জ সেটা দেখেন, আমি যদি এটা বলি ডোমেন এ, এটা যদি ডোমেন বি, তাহলে দেখেন এইখানে সব 0 ডিগ্রি যদি মনে করেন আর এটা 180 ডিগ্রি মনে করেন, চেঞ্জটা কিন্তু অ্যাব্রাপ্টলি হয় না, যে হুট করে 0 থেকে 180 হয়ে যাচ্ছে। এটা কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে, এই ডিরেকশন গুলো চিন্তা করেন তীরের উপরের গুলা,
আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে সেই ডোমেন ডোমেন ওয়াল, 0.1 মাইক্রোমিটার থিকনেস এর ডোমেন ওয়ালটা। তো এখন একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, সেটা মনে করেন লোহারই কথা চিন্তা করেন। লোহা যদি আমি একটা লোহাকে যদি আমি কোনো চুম্বকের আশেপাশে রাখি, 10 টেসলা পরিমাণ চুম্বকের আশেপাশে, সেই লোহাটা আসলে কত দ্রুত ম্যাগনেটাইজ হবে সেটা কিন্তু ওই লোহাটার যে গ্রোথ, অর্থাৎ এই লোহাটার ক্রিস্টাল গ্রোথের উপর ডিপেন্ড করে। অর্থাৎ আমরা যদি বলি যে একটা লোহা যখন আপনি মেল্ট করেন, যখন লোহার মনে করেন দণ্ড তৈরি করতেছেন একবারে গলা লোহা থেকে, তো ওইটা আসলে কিভাবে আপনি তৈরি করতেছেন সেটার উপর ডিপেন্ড করে লোহাটা কিন্তু প্রপার্টি চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? তো এখন মনে করেন কোন একটা লোহা, সেটা 100 ডিরেকশন বা 111 ডিরেকশন বা 001 ডিরেকশন, তো এরকম যদি কোনো ডিরেকশনে থাকে, এই মানে 100 কম্বো বলে এরকম আপনার 6টা মতো আপনি কনফিগারেশন তৈরি করতে পারবেন। সো সেই কনফিগারেশন গুলোতে দেখা যায় যে আমার ম্যাগনেটাইজ করার ক্ষমতা খুব বেশি থাকে। অর্থাৎ যদি সেভাবে গ্রো করা হয় তাহলে এই লোহাটাকে খুব ইজিলি কিন্তু বাইরের পার্মানেন্ট ম্যাগনেট দিয়ে ম্যাগনেটাইজ করা যাবে। যেমন ধরেন এইখানে কথা চিন্তা করেন, এই ফিগারের কথা চিন্তা করেন, এটা মনে করেন একটা নর্মাল লোহা 001 ডিরেকশনে গ্রোথ করা, এবং ডিরেকশন গুলো এখান থেকে আছে দেখেন, ক্রিস্টাল ডিরেকশন এরকম বিভিন্ন দিকে গেলে বিভিন্ন ডিরেকশন। তো এই যে ওয়ান, সরি আমি এখানে একটা জিনিস ভুল লিখেছি, সেটা হচ্ছে যে বেসিক্যালি এটা না, যেমন আমার হার্ড ডিরেকশন হচ্ছে ডবল, ট্রিপল ওয়ানে হার্ড, মিডিয়াম হচ্ছে যে 110, আর ইজি হচ্ছে 1001, অর্থাৎ 001, 010, এইগুলো কিন্তু আমার ইজি ডিরেকশন। আর যদি আমার দুইটা ওয়ান থাকে সেক্ষেত্রে কিন্তু আমার এগুলো একটু ডিফিকাল্ট ডিরেকশন, যে 011 বা 101, এগুলো একটু ডিফিকাল্ট ডিরেকশন। তো এটা ইজি, এটা একটু ডিফিকাল্ট। আর যেগুলো হচ্ছে তিনটে ওয়ান, সেটা হচ্ছে হার্ড ডিরেকশন। সেই যদি তিনটা ওয়ান হয় সেই ডিরেকশন আপনি কিন্তু এটাকে ম্যাগনেটাইজ করতে অনেক বেশি পরিমাণ পার্মানেন্ট ম্যাগনেটের পাওয়ার লাগবে, বা পার্মানেন্ট ম্যাগনেট অনেক বেশি শক্তিশালী হতে হবে। তো এখন এখানে যেটা বলতে চাচ্ছি যে আমাদের ডোমেন থিওরি যদি দেখি যে কিভাবে আসলে ম্যাগনেটাইজ হয়, বা ম্যাগনেটাইজ হলে সেক্ষেত্রে আসলে চেঞ্জটা কি হয়। মানে এটা আমার একটা নর্মাল ডিম্যাগনেটাইজ ম্যাটেরিয়াল ছিল, কারণ এখানে দেখেন কোনো এক্সটার্নাল ফিল্ড নাই, সবটা ফিল্ডই কিন্তু ভিতর দিয়ে 90 ডিগ্রি রোটেট করে করে যাচ্ছে। কারণ এটাকে যদি আমি আসলে ম্যাগনেটাইজ করতে যাই, তখন যেটা হবে মনে করেন আমি যদি এখানে জাস্ট অ্যাটমের কথা চিন্তা করি, এই অ্যাটমটা এদিকে আছে, এই অ্যাটমটা এদিকে আছে, এই অ্যাটমটা এদিকে আছে, এই অ্যাটমটা এদিকে আছে, রাইট? আমি যখন এটাকে একটা ফিল্ড দিচ্ছি, এই যে মনে করেন বাইরে থেকে এইচ ফিল্ড, তো জিনিসটা হচ্ছে কি, আমি বাইরে থেকে এইচ ফিল্ড দিব, সেই এইচ ফিল্ড দিলে ম্যাটেরিয়ালের ভিতরে একটা মোমেন্ট তৈরি হবে, সেই মোমেন্টের কারণে ম্যাটেরিয়াল একটা বি তৈরি হবে, যেটাকে আমি বলছি ম্যাটেরিয়ালের ফিল্ড। ঠিক আছে? তো এটা হচ্ছে এক্সটার্নাল, কোন একটা চুম্বক হতে পারে, কোন একটা ম্যাগনেট হতে পারে, এক্সটার্নাল ম্যাগনেটের থেকে এই বি এইচটা আসতেছে, যেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। আর এই যে আর এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে যে এটা ক্রিয়েটেড বাই ম্যাটেরিয়ালস প্রপার্টি। এখন এই যে এক্সটার্নাল যে এইচটা দিচ্ছেন, সেই এইচটা দেওয়ার কারণে যেটা দেখা যাচ্ছে, যে দেখেন এই এইচ এর ডিরেকশন হচ্ছে নিচ থেকে উপর দিকে। সো এই যে অ্যাটমটা যেটা এই ডোমেনে আছে, সেটা কিন্তু আরো বেশি, মানে যেটা হয় মনে করেন এখানে 100টা অ্যাটম আছে যেটা উপরের দিকে ডিরেক্টেড, কারণ এটা যেহেতু এক্সটার্নাল ফোর্স দিচ্ছেন, কি হবে আরো কিছু অ্যাটম কিন্তু উপরের দিকে রোটেট করার ট্রাই করবে। মনে করেন এখন অবস্থা হচ্ছে 110, তো এই যে 10টা বেড়ে গেছে, এই জন্য কি হবে, এই এর যে পার্টটা, এই এর টোটাল রিজনটা, যদি রিজনটাকে একটু অন্য কালার দিয়ে হাইলাইট করি, তো এই যে রিজিয়নটা, এই রিজিয়নটা কিন্তু এখন আগের থেকে বড় হয়ে যাচ্ছে, কারণ এখন আগের থেকে বেশি অ্যাটম কিন্তু সে এখন ধরে রাখতেছে। তো এই জন্য দেখা যাবে যে আগে যেরকম এ বি এর অপোজিটে, বা উপরটা নিচেরটা অপোজিটে, সো আলটিমেটলি তুল্য বা নেট কিন্তু কোনো পোলারাইজেশন ম্যাগনেটাইজেশন থাকতেছে না। এখন কিন্তু এ কিন্তু গ্রেটার দেন বি, রাইট? এবং এই কারণে কিন্তু যেটা হবে যে আমার ম্যাগনেটাইজেশন থাকবে, এবং এই জন্য এটা কিন্তু তখন ম্যাগনেট হিসেবে বিহেভ করবে, এবং এইখানে তখন এটা একটা এক্সটার্নাল ফিল্ড কিন্তু দেখা যাবে। তো এটা হচ্ছে আমাদের বেসিক ম্যাগনেটিক ডোমেন থিওরি। ডোমেন থিওরি বলতে হচ্ছে যে ডোমেন হিসেবে চিন্তা করি কিভাবে আমরা একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ম্যাগনেটাইজেশন এবং ডিম্যাগনেটাইজেশনটাকে আমরা আসলে আহ এক্সপ্রেস করতে পারি। এখন আসা যাক বিএইচ কার্ভে। তো এই কার্ভটা আপনারা অনেক আগে ছোটবেলায় ইন্টারমিডিয়েট দেখে আসছেন, তারপর আমি একটু জিনিস কথা বলি। আমাদের আইডিয়াটা হচ্ছে এরকম, এটা হচ্ছে আমাদের একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, আর এই ম্যাগনেটিক ম্যাটেরিয়াল আমি বাইরে থেকে একটা ফিল্ড দিচ্ছি, সেটাকে আমি এইচ বলতেছি, যেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। তো এটা কোথেকে আসতেছে, এটা হচ্ছে যে বাইরে থেকে আসতেছে, অর্থাৎ আমার কোনো বাইরে একটা পার্মানেন্ট ম্যাগনেট হতে পারে, বা কোনো একটা ইলেকট্রোম্যাগনেট হতে পারে, সেটা থেকে আসতেছে। তো সেই ফিল্ডটা আমার এই ম্যাটেরিয়ালের উপর মানে পড়তেছে, এবং ওই ম্যাটেরিয়ালের ভিতর যে অ্যাটম সেগুলোকে আসলে সে রোটেট করে এখানে কিন্তু সে একটা বি তৈরি করতেছে, যেটাকে আমি বলতেছি ম্যাগনেটিক ফিল্ড। তার মানে আপনারা যদি এভাবে চিন্তা করেন যে আমি যেরকম বাইরে থেকে এক্সটার্নাল ফিল্ড ভোল্টেজ দিলে যেরকম আমার কারেন্ট আসলে তৈরি হয়, সেরকম কিন্তু আমার এই ভোল্টেজের জায়গায় এইচ দিলে আমার এখানে কিন্তু কারেন্টের জায়গায় বি তৈরি হচ্ছে। ঠিক আছে?
সো এটা হচ্ছে আমার সোর্স, এটা হচ্ছে তার ইফেক্ট, এটা হচ্ছে কজ, এটা হচ্ছে ইফেক্ট। তখন আমরা এই কজ ইফেক্টের রিলেশন দেখবো, আমরা যেরকম ওহমের সূত্রে কি করি, ভোল্টেজের সাথে কারেন্ট রিলেট করি, যে বি ক্রস আই আর, ভোল্টেজ বাড়ালে কারেন্ট বাড়ে একটা নির্দিষ্ট লেভেলে নির্দিষ্ট কন্ডিশনে, এটা কজ, এটা ইফেক্ট। সিমিলারলি এখানে কজ হচ্ছে এইচ, এখানে হচ্ছে বি হচ্ছে ইফেক্ট। তখন আমরা যেটা করবো, যে কোনো একটা ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল আছে, আমি আগে আপনাদের একটা জিনিস বলছিলাম যে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালে কি হয়, আমি একটা পর্যায়ে যখন এইচ বাড়ে তখন কিন্তু ম্যাটেরিয়ালটা স্যাচুরেশনে যায়, কারণ আমি এইচ বাড়ানোর মানে হচ্ছে অ্যাটম গুলাকে অ্যালাইন করার ট্রাই করা। তো একটা নির্দিষ্ট পর্যায়ে যখন সবগুলো অ্যাটমে অলরেডি অ্যালাইন হয়ে গেছে, এবং কিন্তু আমার ফিল্ড তৈরি করলেও, ফিল্ড বাড়ালেও কিন্তু সেটা আর কোনো এক্সট্রা কোনো বি বাড়াবে না, রাইট? তো এখন আমরা সেটাই দেখবো যে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের জন্য বিএইচ কার্ভটা কি। তো আমরা ধরলাম যে কোনো একটা কন্ডিশনে, আমি এই কন্ডিশন থেকে শুরু করলাম, এবং আমি যখন এজ বাড়াচ্ছি, অর্থাৎ মানে জিনিসটা হচ্ছে এরকম যে আমার এখানে অ্যাটম আছে বিভিন্ন দিকে, মনে করেন যেহেতু ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, এটার ম্যাগনেটাইজেশন এক্সএম ভ্যালুটা হাই, পজিটিভ আছে, কিন্তু তারপরও যদি কোনো এক্সটার্নাল ফিল্ড না থাকে, সেটা আর কি নর্মালি ডিম্যাগনেটাইজ থাকে। যখন আপনি ফিল্ড দিবেন তখন সেটা ম্যাগনেটাইজ হবে, সেটা হচ্ছে এক্সএম বুঝায়। এক্সএম এমন বুঝায় না যে আপনি নিজে নিজে আসলে ম্যাগনেটিক ফিল্ড নিজে নিজে চুম্বকের মতো বিহেভ করবে, বেসিক্যালি বোঝা হচ্ছে এটা চুম্বকত্ব বিহেভ করার ক্ষমতা আছে, আপনি জাস্ট একটা বাইরের দিকে ম্যাগনেটিক ফিল্ড বা কোনো একটা চুম্বকের কাছে কাছেই একে রাখতে হবে। তো এটা হচ্ছে নর্মাল কন্ডিশন। তো আপনি যখন এজ বাড়াচ্ছেন তখন কি হচ্ছে, এগুলো কিন্তু অ্যালাইন হচ্ছে, এগুলো অ্যালাইন হলে কিন্তু বি বাড়তেছে। তো এটা হচ্ছে সেই কন্ডিশন। তো দেখা যায় এটা একটা নর্মাল এরকম একটা নন লিনিয়ার কার্ভ ধরে এটা এরকম স্যাচুরেশন আসে। তো যখন এই স্যাচুরেশন পয়েন্টটা এইচ জিরো বলি আমরা, এই এইচ জিরোতে, যখন এইচ জিরো, সেক্ষেত্রে আমরা যে ফিল্ডটা এখানে পাচ্ছি সেটা হচ্ছে বি, বি জিরো। তো এই ক্ষেত্রে কি ঘটনা করতেছে, সবগুলো অ্যাটম কিন্তু অলরেডি একদিকে সবগুলা অ্যালাইন, ঠিক আছে, এটা হচ্ছে আমার হাইয়েস্ট। তো এখন আমি যদি এই ফিল্ডটাকে কমাই, অনেকটা ভোল্টেজ সোর্সের কথা চিন্তা করেন, একটা সার্কিটের ভোল্টেজ সোর্স, এটা পজিটিভ দিকে নিচ্ছে, এখন নেগেটিভ দিকে নিচ্ছে, ওরকম। তো এটা দেখা যায় এটা আসলে যেদিকে আসছে, এটা ছিল তার ইনিশিয়াল পজিশন, শূন্য থেকে জিরো টু এ, এটা ছিল জিরো ইনিশিয়াল পজিশন। সেটা কিন্তু এই জিরো টু এ থেকে ব্যাক করে এই জিরোতে না, সে ব্যাক করে হচ্ছে উল্টা একটা নতুন পথে, যেটা হচ্ছে এ বি পথে। So, এরপর এই পথে যায়। এই পথে আসলে যখন আমি এই যে এইচ এর ভ্যালুটা, এক্সটার্নাল ফিল্ডের ভ্যালুটা যখন জিরো করে দিচ্ছি হিসেবে, তখন বি জিরো হওয়ার কথা কিন্তু হয় না। সেক্ষেত্রে বি একটা ভ্যালু থাকে, সেটাকে আমরা বলছি বি আর, রেসিডুয়াল ভ্যালু। এটা হচ্ছে সেই রেসিডুয়াল ম্যাগনেটিজম। এখন আমি যদি এই রেসিডুয়াল ম্যাগনেটিজমটাকে জিরো করতে চাই, তখন দেখা যায় আমার এইচ এর ভ্যালুটা আরো নেগেটিভ করতে হয়। একটা নির্দিষ্ট নেগেটিভ এইচ এর ভ্যালুতে দেখা যাচ্ছে আমার বি এর ভ্যালুটা জিরো হয়, যেটাকে আমি বলছি কোয়ার্সিভ ফোর্স, ঠিক আছে। সেই বিসি জিরো, এটা হচ্ছে যখন বিয়ে ভ্যালুটা নেগেটিভ হয়। মানে আমি যদি বিয়ে গুলো আরো নেগেটিভ করি, তখন দেখা যায় এটা আসলে আবার একটা নন লিনিয়ার পথে। এখন যেটা ঘটনা ঘটে, এই যখন বিসি জিরো, তার মানে হচ্ছে আমার কোনো ম্যাগনেটাইজেশন নাই, অর্থাৎ একটা অ্যাটম যদি এদিকে থাকে, তার উল্টো অ্যাটমটা তার অপোজিট দিকে থাকে। কিন্তু আমি যখন এইচ এর ভ্যালুটা আরো বেশি নেগেটিভ করতেছি, মোর মোর নেগেটিভ, তখন যেটা ঘটনা ঘটে, এই যে এই যে অ্যাটমটা যেটা ডান দিকে ছিল, এটাও কিন্তু আস্তে আস্তে সে বাম দিকে রোটেট করার ট্রাই করে। অর্থাৎ সবগুলো এখন, আগে যেরকম সবগুলো ডানে রোটেট করতে যাচ্ছিল, এখন আস্তে আস্তে সব বামে রোটেট করে। এবং একটা লেভেল থাকে যেটাকে আমরা বলছি এস জিরো, যে রিভার্স স্যাচুরেশন। সেটা যেটা হয়, সবগুলো অ্যাটম কিন্তু এখন ডানের পরিবর্তে বামে কিন্তু রোটেট করতেছে, অর্থাৎ এখানে যে কন্ডিশনটা, এখানে তার তার উল্টা। সিমিলারলি আমি যদি এখন এইখান থেকে আবার যদি আমি এইচ এর ভ্যালুটা পজিটিভ করি, একটা জায়গায় আসলে দেখা যায় যে আমার যখন এইচ এর ভ্যালুটা জিরো, তখন কিন্তু আমার বি এর ভ্যালুটা জিরো না, ঠিক আছে। তখন যে বি এর ভ্যালুটা, সেটাকে আমরা বলতেছি আবার রেসিডুয়াল। তো এক্ষেত্রে হচ্ছে নেগেটিভ হয়, যেহেতু উল্টা সাইডে, যেহেতু আমার স্পিন গুলো এখন সব উল্টা দিকে। সিমিলারলি আমি যদি এটাকে আরো সামনে নিয়ে আসি, এস ইকুয়াল মোর পজিটিভ, তাহলে কি হয়, আমার বিসি এর ভ্যালুটা জিরোতে আসে, এবং এরপরে আবার কিন্তু এটা বাড়তে থাকে। অর্থাৎ একবার যদি আমি আসলে এটাকে ম্যাগনেটাইজ করে এই জায়গায় নিয়ে আসি, প্রথম জিরো টু এ এর পদে, জিরো টু এ যখন আপনি করতেছেন, এরপরে আর আপনার হাতে কন্ট্রোল নাই, তখন সেটা জাস্ট সার্কেল করতে থাকবে। এবং সেই সার্কেলটা কেমন হবে, আমি যদি একটু বলি, সে প্রথমে এখান থেকে এখানে যাবে, এরপর এখানে আসবে, যাবে, আসবে, যাবে, আসবে, কিন্তু আর মাঝের পথে আর ব্যাক করবে না। সে জাস্ট এই যে সাপের মতো যে জিনিসটা এস কার্ভ বা এই বিএইচ কার্ভ, এই কার্ভে কিন্তু সে রোটেট করতে থাকবে, ঠিক আছে, বারবার বারবার বারবার। এটাই তার সেই বিএইচ কার্ভ। এবং এই যে কার্ভের মাঝখানের যে জায়গাটা, এই যে জায়গাটা মাঝখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই টোটাল জায়গাটা আসলে একটা লস। এবং এই লসটাই কিন্তু আমাদের, আমরা যখন এই যে ইলেকট্রিক্যাল মেশিন পড়ি না, আমরা যে কোর লস বলি, সেই কোর লসের একটা পার্ট কিন্তু আমাদের এখান থেকে আসে, ঠিক আছে। যেটা হচ্ছে ম্যাগনেটাইজেশন লস, যে মেটেরিয়ালটাকে ম্যাগনেটাইজ করতে আমরা একটা এনার্জি খরচ হয়, সেটা হচ্ছে ম্যাগনেটাইজেশন লস। এবং এই এনার্জিটা এই কার্ভের শেপের উপর ডিপেন্ড করে। তো এই কার্ভের যেহেতু শেপ কথা বলতেছি, এর সাথে আমাদের দুইটা টার্ম রিলেটেড, একটা হচ্ছে সফট ম্যাটেরিয়াল, একটা হচ্ছে হার্ড ম্যাটেরিয়াল।
সফট প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল বলতে সেই সকল ম্যাটেরিয়ালে বোঝায় যাদেরকে আমি যদি ম্যাগনেটিক ফিল্ড দিই, অল্প একটু ম্যাগনেটিক ফিল্ড দিলে এরা ম্যাগনেটাইজড হয়ে যায়। কিন্তু সমস্যা হচ্ছে কি, এরা বেশিক্ষণ ম্যাগনেটাইজ থাকতে পারে না, কিছুক্ষণ পর এরা আবার নিজে নিজে ডিম্যাগনেটাইজ হয়ে যাবে। তার মানে এগুলাকে ম্যাগনেটাইজ করাও সোজা, ডিম্যাগনেটাইজ করাও সোজা। ঠিক আছে? যেমন এইখানে দেখেন যে আমাদের নর্মাল কার্ভটা কি ছিল, একটা নর্মাল কন্ডিশনে এটা ছিল আমার ইনিশিয়াল, আমি আপ করলাম, এরপর আমি এভাবে ডাউন করতেছিলাম, এরপর আপ করতেছিলাম, এটা ছিল আমার মেইন কার্ভটা, রাইট? সো এটা ছিল এইচ, এটা হচ্ছে বি। এখানে কেন কিন্তু দেখেন চেঞ্জটা কি, চেঞ্জ কিন্তু স্মুথলি চেঞ্জ হচ্ছে। কিন্তু আমার যখন সফট ম্যাটেরিয়াল থাকে তখন যেটা হয়, আমি একটু এইচ চেঞ্জ করলে আমার বি কিরকম চেঞ্জ হচ্ছে দেখছেন, একবার ভার্টিক্যালি, খুব দ্রুত কিন্তু সে অনেক উপরে চলে যাচ্ছে, এবং এরপরে কিন্তু সে এরকম আগের মতো শেপ দেখাচ্ছে। অর্থাৎ এখন কিন্তু কি হচ্ছে, আমার যে মাঝখানে যে এরিয়াটা, এই এরিয়াটা কিন্তু এখানে কম, রাইট? এই এরিয়াটা অনেক স্মল, তার মানে কি এটা কিন্তু লসও কম। সো সফট ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আপনার লস কম, কিন্তু সমস্যা হচ্ছে এগুলাকে আমি বেশিক্ষণ ধরে ম্যাগনেটাইজ হিসেবে রাখতে পারি না, এগুলাকে আমি অল্প একটু, লস কম হওয়ার কারণ আছে, কারণ আপনার যদি এনার্জি বেশি নেয় তাহলে লস বেশি হবে। যেহেতু এগুলোকে অল্প এনার্জিতে ম্যাগনেটাইজ করে দেওয়া যাচ্ছে, তার মানে এনার্জি কম নিচ্ছে এবং লসও কম হচ্ছে। এরপরে আসে আমাদের হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। এরা হচ্ছে সে সকল ম্যাটেরিয়াল যাদেরকে আসলে ম্যাগনেটাইজ করা খুবই ডিফিকাল্ট, অনেক এনার্জি খরচ হয়। কিন্তু একবার যদি খরচ করা যায়, একবার যদি তাকে যদি ম্যাগনেটাইজ করা যায়, সেক্ষেত্রে তাকে ডিম্যাগনেটাইজ করা অনেক কঠিন। অর্থাৎ এটা এরকম যে মনে করেন একটা লোহা আছে, তাকে আপনি অনেক কি অনেক বছর ধরে চুম্বকে পরিণত করলেন। তো এক বছর একবার যদি সে চুম্বকে পরিণত করতে পারেন, এরপর সে আরো 20-25 বছর নিজে নিজে চুম্বক থাকবে। কন্ডিশন সেরকম। অর্থাৎ এটাকে ম্যাগনেটাইজ করাও ডিফিকাল্ট, আবার একবার যদি করা হয় তাহলে ডিম্যাগনেটাইজ করাও ডিফিকাল্ট। ঠিক আছে? তো এইখানে দেখেন, যেমন এইটার ক্ষেত্রে দেখেন, ফার্স্ট এই পরিমাণ আপনাকে এইচ অ্যাপ্লাই করতে হচ্ছে, করার পরে সে এখন বি দেখাচ্ছে। এর আগে কিন্তু কোনো তার কোনো বি এর ভ্যালুই নেই, সে ম্যাগনেটাইজ হচ্ছিল না। সিমিলারলি আগে আপনি যখন ডিম্যাগনেটাইজ করবেন তখন কিন্তু অনেক হিউজ পরিমাণে এইচ দিতে হচ্ছে। এইখানে দেখেন মাঝখানে যে জায়গাটা, এটা কিন্তু লার্জ, তার মানে এখানে কি লস, যেটা সে লসও কিন্তু অনেক হাই। তো আমরা যখন ইলেকট্রিক্যাল মেশিন ডিজাইন করি, আমাদের চিন্তা করতে হয় যে আমি যে আসলে ম্যাটেরিয়ালটা ইউজ করতেছি সেটাকে আমি পার্মানেন্ট ম্যাগনেট হিসেবে ইউজ করবো কিনা। যদি আমি তাকে পার্মানেন্ট ম্যাগনেট হিসেবে ইউজ করি, আমি তখন তাকে এই ধরনের ম্যাটেরিয়াল খুঁজি যে ম্যাটেরিয়াল গুলাকে আমি হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করতে পারবো, বা যেগুলাতে আমি ম্যাগনেটিক ফিল্ড লং টাইমের জন্য পাবো। কিন্তু আমরা যেগুলো নর্মাল আমাদের মেশিনারি, যেগুলোতে আমরা ইলেকট্রোম্যাগনেট ইউজ করি, যে আমি যতক্ষণ ইলেকট্রিসিটি থাকবে ততক্ষণ সে ম্যাগনেটিকের মতো দেখবে, সেক্ষেত্রে আমরা সফট ম্যাটেরিয়ালটা ইউজ করি। কারণ এই সকল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে তখন আমি কিন্তু খুব দ্রুত তার ম্যাগনেটাইজ যে ডিরেকশন চেঞ্জ করতে পারবো। যেমন আপনারা জানেন যে ম্যাগনেটাইজের ডিরেকশন উপর চেঞ্জ করে মেশিনের রোটেশন ডিরেকশন কিন্তু চেঞ্জ হয়ে যায়। এখন কোশ্চেন হচ্ছে যে ঠিক আছে, আমি ম্যাগনেটাইজ করলাম এবং আমি দেখতেছি কি এখানে একবার যদি আমি ম্যাগনেটাইজ করি, এরপর আমি জাস্ট এই লুপে ঘুরতেছি, আমি কিন্তু এই লুপের মাঝখানে আর আসতে পারতেছি না, আমি এইভাবে রোটেট করতেছি। কোশ্চেন হচ্ছে এমন কি কোনো ওয়ে আছে যেখানে আমি আবার এই মাঝখানে যে পয়েন্টটা থেকে আমি শুরু করছি, যেখানে এইচ এর ভ্যালু 0 বি এর ভ্যালু 0, এই কন্ডিশনটা আমি রিচ করতে পারি? আছে। তো সেটাকে আমরা বলেছি ডিম্যাগনেটাইজেশন প্রসেস। তো সেটা করার ওয়ে ওয়ে কি? তো আমরা অলরেডি জানি কি, আমাদের যখন একটা ম্যাটেরিয়াল ম্যাগনেটাইজ হয় সেটা এরকম কন্ডিশনে থাকে, কিন্তু আমি যখন ডিম্যাগনেটাইজ করতে যাই তখন দেখা যায় সে কিন্তু এই পথে আসে, যে আমি এখান থেকে আমি যদি ডিম্যাগনেটাইজ করি, এখানে নিয়ে আসি, মনে করেন এই যে কন্ডিশনটা, এখানে কি এইচ এর ভ্যালু একটা ভ্যালু -এইচ সি, আমি যদি এখন এই এইচসি থেকে, এই কন্ডিশন থেকে আমি যদি এখন আবার এইচ এর ভ্যালুটা বাড়াই, এই জায়গা থেকে আমি এইচ এর ভ্যালু পজিটিভ আসতেছি, এতক্ষণ কি করতেছিলাম, এই এসি কিন্তু এদিকে আসতেছিলাম, আরো নেগেটিভ করতেছিলাম, এই পয়েন্টে আসার পরে এবার পজিটিভ করতেছি, কিন্তু না। তো আমরা এইচসি এ যখন রিচ করি তখন থেকে যদি আমি পজিটিভে আসি, পজিটিভ এসে এসি এর ভ্যালুটা এখানে মনে করেন এসি নেগেটিভ, মানে করেন যে -10 বলেন, এখন আমি যদি এসি জিরোতে আসি অর্থাৎ পজিটিভের দিকে আসি, তাহলে দেখা যায় যখন এসি ভ্যালু 0 তখন যে বিয়ারটা থাকে সেটা হচ্ছে এই কন্ডিশন, এটা কিন্তু জিরোতে আসতেছে না। ঠিক আছে? অর্থাৎ আমি কখনোই এইচ ইকুয়াল জিরোতে বি ইকুয়াল 0 রিচ করতে পারতেছি না। তো সেটা করার জন্য আমাদের একটা ওয়ে আছে, সেটাকে আমরা বলি ডিম্যাগনেটাইজেশন ওয়ে। সেটা কি, যে মনে করেন আপনাকে আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই, মনে করেন আপনার একটা এসি সার্কিট আছে আর এখানে একটা মনে করেন লোড আছে, আরএলসি লোড। এখন আপনি যেটা করতেছেন, আপনি ফার্স্টে এখানে ভোল্টেজটা 100 ভোল্ট দিলেন, আপনি সুইচ করতে পারেন মনে করেন 100, 0 থেকে 100-তে। আপনি ফার্স্টে এখান থেকে, এটা মনে করেন যে সে 100 ভোল্ট, আমি যদি এটাকে ভোল্টেজ বলি, এটাকে যদি কারেন্ট বলি, মোমেন্ট আইডি, সে 100 ভোল্টের জন্য একটা কারেন্ট বলি। এরপর আপনি যখন এটাকে উল্টা দিকে নিয়ে আসবেন তখন আপনি, এটা হচ্ছে -100, রাইট? এখানে যদি +100 হয়, এটা +100 হলে ওটা -100। আমি এখন ফার্স্টে রোটেট করতে 0 থেকে 100, কিন্তু আমি যখন নেগেটিভ দিকে যাবো, আমি 0 থেকে মাইনাস মনে করেন যে 99-এ আসছি, আমি 100-তে যাইনি। তার মানে এটা কি, এই জায়গায় আসছি 100 থেকে কম। এবার আমি এখান থেকে যখন আবার পজিটিভে আসবো, তখন আমি 0 থেকে 95-তে আসলাম, 99-এর চেয়েও কম।
এখানে আসলাম। আবার আমি যখন এখান থেকে নেগেটিভ আসবে তখন আমি মনে করেন -80-তে আসলাম, অর্থাৎ আরো কম। এরকম আমি যখন পর্যায়বৃত্তভাবে কমাতে থাকবো, এখন মনে করেন 70, এরপর মনে করেন এদিকে আসছে আমি বললাম 50, এদিকে এরপরে আমি মনে করেন এখানে আসলাম মনে করেন 30, -50, আর এদিকে এরপরে 30-এর পরে এখানে আসলাম -20, এরপর আসলাম এখানে +10, এরপরে আসলাম যে -5, এরপর +2, এরপরে আসলাম যে -1, এরপরে দেখবেন যে আমি যখন জিরো দিব, জিরোতে জিরোই পাবো। অর্থাৎ আমি যখন পর্যায়বৃত্ত ভাবে এরকম পজিটিভ নেগেটিভ পোলারিটি চেঞ্জ করব, বা এইচ এর ভ্যালুটা যখন আমি চেঞ্জ করতে থাকবো পর্যায়বৃত্ত ভাবে সিকোয়েন্সিয়ালি, তখন দেখা যায় আস্তে আস্তে কিন্তু আমি জিরোতে রিচ করতে পারি, তখন আমি এইচ ইকুয়াল জিরোতে, বি ইকুয়াল জিরো পাই। সো আমি এখানে যেটা করি যে ট্রেসিং আউট স্মলার বিএইচ লুপ, এই স্মলার বিএইচ লুপ যদি আমি ট্রেস করি তাহলে কিন্তু আমি ডিম্যাগনেটাইজ করতে পারবো। সো যদি একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল যদি আপনার এরকম ম্যাগনেটাইজ হয়ে যায়, সেটাকে যদি একবারে বেসিক ডিম্যাগনেটাইজেশন নিয়ে আসতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার এই পদ্ধতিটা ফলো করতে পারেন। সো এটা মোটামুটি আমাদের আজকের লেকচার। থ্যাংক ইউ ভেরি মাচ।